নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্প নিয়ে। তবে আজকের গল্পটা কিন্তু বেশ স্পেশাল। হেন কোনো উপাদান নেই যা তোমরা পাবে না। যেমন ধরো ভয়, রহস্য, প্রেম, বিরহ, রাজনীতি, সমাজনীতি, ঐতিহাসিক ফ্লেভার। কি বিশ্বাস হচ্ছে না একটা গল্পে এত কিছু উপাদান থাকতে পারে ভেবে? বেশ, তাহলে তোমাদেরকে গল্পটার একটা ছোট্ট গ্লিম্পস দেওয়া যাক, কি বলো? সামাজিক অবস্থানে দু প্রান্তে দুজন অসম মানুষের প্রেম অনেকেরই ঈর্ষা কুড়োতে সফল হয়। অন্যদিকে গভীর রাত্রে পাঠশালার গুরুদেবের কুটিরে কার আবির্ভাব ঘটে? অবন্তিকা রাজ্যের আক্রমণ কোন ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে অমরাবতী রাজ্য ঠেকাতে সক্ষম হয়? বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপে আজও বিরাজ করে একটা স্মৃতি ফলক, কিন্তু কার উদ্দেশ্যে নির্মিত সেটা? কেই বা তার নির্মাণ করেন? ইতিহাস নীরব এই আখ্যান নিয়ে কথা বলতে, কিন্তু লেখিকা অঙ্কিতা সরকার নন, কিংবা থ্রিলার ল্যান্ডও নয়। আজ তোমাদের জন্য অঙ্কিতা সরকারের কলমে এক বিস্মৃত ইতিহাসের কাহিনী, অথ অমরাবতী কথা। গল্প শুরু করবার আগে তোমাদের সবাইকে আবার বলে রাখি, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। আর তোমাদের জন্য কিন্তু অনেক বড় বড় ঘোষণা আমরা অলরেডি নিয়ে আসতে শুরু করে দিয়েছি। যারা যারা এখনও জানো না, প্লিজ আমাদের কমিউনিটি ট্যাবসটা ফলো করো, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ফলো করো, আমাদের চ্যানেলের আপডেটসের সঙ্গে একটু জুড়ে থাকো। আজকের বড় গল্পটি আমরা শোনার সুবিধার্থের জন্য দুটি পর্বে বিভক্ত করেছি। এই পর্বটি শেষ করবার পর আমাদের ভিডিও সেকশনে দেখবে পার্ট 2 কিন্তু অলরেডি রিলিজ করে গেছে। তখন সেই ভিডিওটায় ক্লিক করে পুরো গল্পটা শুনতে কিন্তু ভুলো না। এখন তোমরা শুনবে অঙ্কিতা সরকারের লেখা অথ অমরাবতী কথা বড় গল্পের প্রথম পর্ব। মেরে মেরে ফেললাম, আমি খুন করে ফেললাম তাকে। আমি আমি মহাপাপিষ্ঠ, আমায় ক্ষমা করো না হে তথাগত। আমায় শাস্তি দাও, আমায় শাস্তি দাও, আমায় শাস্তি দাও। এক পুরুষ কণ্ঠের হাহাকার বাতাসের ওপর ভর করে ছড়িয়ে পড়ে অমরাবতীর আকাশে। পূর্ণিমার নিশুতি রাতে বিশ্ব চরাচর যখন নিদ্রায় মগ্ন, রাজধানীর প্রধান ফটক আগলে যখন নিদ্রালু চোখে পাহারা দিচ্ছে দুই অভিজ্ঞ পাহারাদার, তখন এই আকস্মিক আর্তনাদে ঘুম ভেঙে জেগে ওঠে তারা। ঘুমন্ত শিশু ভয় পেয়ে জেগে উঠলে মা তাকে নিজের বুকে টেনে নিয়ে থাবড়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করেন। প্রেমিকের বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা প্রেমিকা নড়ে চড়ে উঠে নিজের আরাম খুঁজে নেয়। আবার শুরু হয়েছে এর প্রলাপ। শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। দূর ঘৃণা ধরে গেল। রাজা যে কেন একে কারাগারে বন্দি না রেখে শুলে চড়িয়ে দিচ্ছে না, ভগবান জানে। বিরক্তিকর। তুমি আমি বললেই তো আর ওকে শুলে চড়িয়ে দেওয়া যায় না ভায়া। অপরাধখানা তো আর ছিচকে চুরি চামারির নয়। মৃত্যুদণ্ড দিলে তো হয়েই গেল। ওকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেবেন রাজা সঞ্জীবন। একমাত্র বোনের মৃত্যুর প্রতিশোধ যে আর কত ভয়ানকভাবে নেবেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে একখানা তাম্বুল চর্চিত পান মুখের ভেতর দেয় দ্বিতীয় পাহারাদার। দক্ষিণ দিকে অবস্থিত কালকুঠুরির ভিতর থেকে তখনও ভেসে আসছে সেই প্রলাপ। কারাগারের রক্ষীর ঘুমের বিঘ্ন হওয়াতে একবার ভেতরে মেঝেতে চাবুক মেরে তাকে সাবধান করে আসাতে
উচ্চ স্বর ক্ষীণ হয়ে এলো খানিক। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় প্রথম প্রহরী হাত বাড়িয়ে বলে উঠল, এখন আর ঘুম আসবে না, বুঝলে? রাতও তো 3 প্রহর হলো। চলো বাকি সময়টা গল্প করেই কাটিয়ে দিই। দাও দেখি, একখানা পান সেজে দাও। দাও। জুত করে সাজা পানটা মুখে পড়ে প্রথম প্রহরী। দূরে কোথাও শিয়ালের দল প্রহর শেষের ঘোষণা করে। একটা লক্ষ্মী পেঁচা কোথা থেকে যেন উড়ে এসে তোরণের ওপর বসে। এখান থেকে বৌদ্ধ বিহারের অবয়বকে আর একটা ঘুমন্ত পুরীর মতো মনে হয়। দুজন দারবান সুঠাম হয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই শিক্ষাক্ষেত্র। আরে এই ওটা কি? এত রাতে বৌদ্ধ বিহারে ওটা কি চলাফেরা করছে? হ্যাঁ? প্রথম প্রহরীর সচকিত কণ্ঠস্বরে সজাগ হয়ে ওঠে দ্বিতীয়জন। দূরে ওই অশ্বত্থ গাছের নিচেই একটা ছায়ামূর্তিকে চলে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে না? কেউ কোনো তস্কর, নাকি কোনো গুপ্তচর, নাকি নিতান্তই কোনো বিহারের ভিক্ষু পূর্ণিমার রাতে চাঁদের শোভা দেখতে বাইরে বেরিয়ে এসেছে? তুমি এখানে থাকো, বুঝলে? আমি গিয়ে দেখে আসছি। দাঁড়াও দাঁড়াও, তার আর দরকার হবে না। ওই দেখো, ও ভিক্ষুকদের কক্ষের দিকে প্রবেশ করছে। ও কোনো পড়ুয়াই হবে। ছাড়ো, আমরা মিথ্যেই ভয় পাচ্ছিলাম। ছাড়ো ছাড়ো। নিশ্চিত হয়ে দুইজনে আবার নগর পাহারা দিতে ব্যস্ত হয়ে পড়ে। দূরে বিহারের প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে সেই অপূর্ব নৈসর্গিক সুধা পান করতে থাকে সেই পিয়াসী। এই আমাকে জলের বোতলটা দে না। ট্রেন আর কতক্ষণ বলতো? হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষজনের ব্যস্ততা দেখছিলাম। দাদার ডাকে উৎসুক চোখ নিয়ে ওর দিকে ফিরে চাইলাম। হাতের ইশারায় ও আবার জল চাইল আমার কাছে। আমি ফোনে সময় দেখলাম। দাঁতন যাওয়ার ট্রেন এতক্ষণে চলে আসার কথা। জল টল খেয়ে মুখে মাস্ক এঁটে সামনে তাকাতে দেখলাম ট্রেন ঢুকছে। মুহূর্তের মধ্যেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো ভিড় করে এলো লাইনের কাছে। আমরা পিছিয়ে এলাম ভিড় এড়াতে। ভারতবর্ষের পুরনো এবং বৃহৎ স্টেশনগুলির মধ্যে অন্যতম এই জাংশন স্টেশনটিকে কেন যে অন্যতম ব্যস্ত স্টেশন বলা হয় তার প্রমাণ আবারও পেলাম। চোখের পলক ফেলতে না ফেলতেই স্নেহময়ী মায়ের মতো নিজের কোলে ট্রেনটা যেন টেনে নিল সমস্ত যাত্রীদের। আমরাও ধীরে সুস্থে ট্রেনে উঠে নিজেদের জায়গা বেছে নিলাম। শীতের সকালে গা ভরে কুয়াশা মেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন আস্তে আস্তে চারপাশের সব কিছু দৃশ্যমান হচ্ছে। মিঠে রোদ ছুঁয়ে যাচ্ছে ট্রেনের জানলা। তাতে গাল ঠেকিয়ে আমি আবার দেখছি ফাঁকা স্টেশন ভরাট করে দেওয়া মানুষজনের ভিড়কে। সময় সময় কোলাহল কিরকম প্রিয় হয়ে ওঠে না? ট্রেনের জানলার ধারের সিটে বসে আমি বাইরের প্রকৃতিতে হারিয়ে যেতে যেতে শুনতে পাচ্ছিলাম বাদামওয়ালার ডাক। সুদূর বিস্তৃত ধান জমির কথা বলায় বাধা দিচ্ছিল পেয়ারাওয়ালা। এক একটা স্লাইড যেন প্রকৃতি খুব দ্রুত গতিতে সরিয়ে দিচ্ছিল আমার চোখের সামনে থেকে। ঘন্টা দুয়েক বাদে কাঁধে ব্যাগ নিয়ে স্টেশনে পা দিয়ে দাদা বলল, এই যে তোর দাঁতন, চল এবার বাইরের দিকে যাওয়া যাক। মোগল বাড়ি যাওয়ার কি ব্যবস্থা আছে আবার দেখতে হবে। কিন্তু খিদে পাচ্ছে বুঝলি, তার আগে কিছু খেয়ে নিলে হয় না? কি বল রূপ? আর চোখে দেখলাম ভাই সাগ্রহে মাথা নাড়ল। অন্য সময় কিংবা অন্য জায়গা হলে আমি হয়তো কোনো মন্তব্য করতাম, কিন্তু ঠিক ওই সময় আমার মনে কিছু ঝাপসা ছবি ভেসে উঠল। আচ্ছা, এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, একদিন এই জায়গার ধুলো উড়িয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল মুঘল সৈন্যরা। আচ্ছা, শশাঙ্ক কোন পথে মাকে নিয়ে তীর্থ করতে এসে
জল কষ্ট দেখে তৈরি করে দিয়েছিলেন সরসংখ্যা দিঘি। আর মহাপ্রভুর দাঁতটা ঠিক কোন জায়গায় পড়ার ফলে এই জায়গাটার নাম দাঁতন হয়ে গেল? আচ্ছা, আমি কি সেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছি? কিরে আয়, আবার কি ভাবতে ভাবতে দাঁড়িয়ে পড়লি? এই তোর আজ কি হয়েছে বলতো? দাদার বিরক্ত গলা শুনেও আজ কিছু বললাম না। পায়ে পায়ে এগিয়ে গেলাম মোগলমারি বৌদ্ধ বিহার যাওয়ার বাস স্ট্যান্ডের দিকে। মিনিট ৪৫ পরে আমরা তিনজন যখন বাস থেকে নামলাম, সূর্য তখন মাথার উপরে অবস্থান করছে। ধুলো উড়িয়ে বাসটা চলে যাওয়ার পর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। হলুদ রঙের বোর্ডে কালো রং দিয়ে লেখা নাম। সরু পথটুকু অতিক্রম করে আমরা ভিতরে গেলাম। ওখানকার মিউজিয়ামের কিউরেটরের সঙ্গে আমাদের পরিচয় হলো। প্রাচীনত্বের দিক দিয়ে নালন্দা বা বিক্রমশীল মহাবিহারের ধারে কাছেও আসে না মোগলমারি। এই তো সেদিনের অস্তিত্বের কথা মানুষের গোচর হলো। খননের ফলে উদ্ধার হওয়া জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল দাদা। আমি দূর থেকে শুধু দৃষ্টি দিয়েই ছুঁতে চাইছিলাম তাদের এবং তাদের গায়ে লেগে থাকা অতীতকে। মিউজিয়াম পেরিয়ে এবার বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপে এলাম। পুরো জায়গাটা যে খুব একটা বেশি সময় ধরে খনন করা হয়নি তা স্পষ্ট বোঝা যায়। মাঝখানের একটুখানি ফাঁকা জায়গা ছেড়ে তার পরিধি জুড়ে বিভিন্ন ছোট বড় ঘরের ধ্বংসাবশেষ। কে বলতে পারে এদের মধ্যেই কোনোটাতে হয়তো চলতো শাস্ত্রবিদ্যার অধ্যয়ন, কোনোটায় বা চলতো ন্যায়শাস্ত্রের তর্কসভা। আচ্ছা, ওখানে কি বিদ্যার্থীদের জন্য শস্যদানা মজুত করা থাকতো? আর সখী সেনাই বা কোন পথে আসতেন শিক্ষা লাভ করতে? আমি সেই নরম ঘাসের গালিচায় বসে পড়লাম। এক ফালি রোদ এসে ছুঁয়ে যাচ্ছে আমার মুখের একটা পাশ। ওরা বাকিটা ঘুরে ঘুরে দেখছে। আমি ওখানেই বসে কোন এক স্মৃতির অতলে যেন হারিয়ে গেলাম। আমার মানসপটে কিছু ছবি ভেসে উঠল। সময় যেন আমার চোখে মায়া কাজল পরিয়ে দিয়েছে। বর্তমানে থেকেও আমি ডুব দিলাম অতীতে। দোয়াতের ঘন কালিতে খাগের কলমখানা ডুবিয়ে আনতেই অপটু হাতের নাড়াচাড়ায় কিছুটা কালি ছিটকে পড়ল এদিক ওদিক। মসৃণ চকচকে তালপাতায় অক্ষর লেখার আগেই কালির ছিটে পড়ল দেখে মনটা ভারী খারাপ হয়ে গেল সখী সেনার। কিছুতেই সে নির্ভুলভাবে পরিষ্কার করে একটা পাতায় অক্ষরবিন্যাস করতেই পারছে না। দুঃখে তার বড় বড় দুই চোখে দিঘির মতো টলটলে জল জমা হলো। নিজের ঘর সংলগ্ন বারান্দায় বসে সে দেখল অন্দরমহলের উদ্যানে তীর নিক্ষেপ অভ্যেস করছেন তার অগ্রজ ভ্রাতা সঞ্জীবন। প্রতিটা তীর নিখুঁতভাবে আঘাত করছে নিশানাকে। দাদার সবকিছুই বড় নিখুঁত। দাদা মেঘদূতের শ্লোক যেমন নিখুঁত বলতে পারেন, তেমনি সম্প্রতি প্রমাণিত শ্রীধর আচার্যের সূত্র ধরে নির্ভুল আঁক কষতে পারেন। তেমনি তিনি তীর ছোঁড়ায় পারদর্শী। দাদা সঞ্জীবনকে দেখে দেখে সখী সেনারও বড় ইচ্ছে হয় এমন সর্বগুণের অধিকারী হতে। কিন্তু তার জন্য তো আর বাড়িতে পণ্ডিত মশাই আসেন না। পরণকক্ষের আড়ালে দাঁড়িয়ে শুনে শুনে আর কতটুকুই বা পড়া বোঝা যায়। কিন্তু দাদাকে যে আর সাহস করে পড়া দেখিয়ে দেওয়ার কথাও বলতে পারে না সে। একবার বলেছিল, মা যেন কোথা থেকে সেই কথা শুনতে পেয়ে কঠোর গলায় ভৎসনা করে বলেছিলেন, নারী জাতি লেখাপড়া শিখলে তার বৈধব্য যোগ হয়। কিন্তু সখী সেনার যুক্তিবাদী মন এই নতুন তথ্য মেনে নিতে পারেনি। সে প্রশ্ন করেছিল, তাই যদি হবে তবে বৈদিক যুগে অপালা, ঘোষা, গার্গী, মৈত্রেয়ী ওরা কিভাবে লেখাপড়া করে পণ্ডিত হলেন?
তর্কযুদ্ধে কিভাবে বাকি পুরুষদের হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় তুলে নিলেন? না, কন্যার এই প্রশ্নের উত্তর জানা ছিল না সংঘমিত্রার। এক বিদুষী নারীর নামে তার নাম হলেও শিক্ষার ব্যাপারে তার উৎসাহ ছিল না। পুত্র সঞ্জীবনকে কড়া নির্দেশ দিয়েছিলেন, ভগিনী যতই আবদার করুক তার এই ইচ্ছে পূরণের কোনো প্রয়োজন নেই। সখী সেনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যে সঞ্জীবন তাই মায়ের কথার প্রতিবাদ করেননি। রাজকন্যার বিদ্যাচর্চা তাই চলতে লাগলো সকলের অগোচরে, অতি সঙ্গোপনে। কিন্তু মনীষীরা বলে গেছেন যে সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন তা প্রকাশ পাবেই। সখী সেনার বিদ্যাচর্চার সংবাদও তাই রাজা বিক্রমজিতের অগোচরে রইল না। পিতাকে এই সংবাদ জানালো স্বয়ং সখী সেনা। দিনটা ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া, সখী সেনার জন্মতিথি। এই বছরে ১২ বর্ষে পা দিয়েছে সে। প্রতি বছরেই পুত্র এবং কন্যার জন্মতিথি অমরাবতীর শাসক বিক্রমজিৎ খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন। তথাগতর কাছে প্রার্থনা সাঙ্গ করে এই দিনে প্রজাদের মধ্যে খাদ্য এবং বস্ত্র বিতরণ করেন তিনি। ১০০ পদ রান্না করে তা দিয়ে থালা সাজিয়ে খেতে দেওয়া হয় সখী সেনাকে। অপরাহ্নে রাজা বিক্রমজিৎ কন্যাকে নিজের পার্শ্বে উপবেশন করিয়ে জিজ্ঞেস করেন, সখী মা, বলো তোমার আজ কি উপহার চাই? গত তিথিতে পিতার কাছ থেকে একজোড়া সুখ শাড়ি উপহার নিয়েছিল সখী সেনা। আজও তারা তার কক্ষের সোনার দাঁড়ের শোভা বর্ধন করে চলেছে। তার আগের তিথিতে একখানি হরিণ শাবক চেয়ে নিয়েছিল সে। সেই মৃগ অন্দরমহলের উদ্যানের শোভা বৃদ্ধি করছে আজও। প্রতিদিন সখী সেনা তাদের নিজে হাতে খাবার খাইয়ে দেয়। আজকেও সারা দুপুর ধরে নিজ হাতে প্রজাদের মধ্যে বস্ত্র বিতরণ করে সখী সেনা পিতার পাশে এসে উপবেশন করল। রানী সংঘমিত্রাও এসে দাঁড়ালেন স্বামীর পাশে। বলো সখী সেনা, ১২ বর্ষের জন্মতিথিতে তোমার কি উপহার চাই? কিন্তু সখী সেনা উত্তর দেবার আগেই সংঘমিত্রা অঞ্চল প্রান্ত দিয়ে মুখ চাপা দিয়ে বললেন, ১২ বর্ষ বয়স হয়ে গেল আপনার কন্যার, আর ছোটটি নেই সে। এবার তার জন্য একজন জীবনসঙ্গী খুঁজে দিন, এর চেয়ে ভালো উপহার আর হয় না। সাধারণত এই ধরনের প্রস্তাব শোনার পর লাজে রাঙা হয়ে কক্ষ ত্যাগ করাই দস্তুর, কিন্তু সখী সেনা তা করল না। জন্মদাত্রীর প্রস্তাব তার একেবারেই যে পছন্দ হয়নি এ কথা সে হাবে ভাবেই বুঝিয়ে দিল। পিতার দিকে ফিরে সে বলল, আমি বিদ্যালাভ করতে চাই বাবা। দাদা যেমন ন্যায়শাস্ত্র, জ্যোতিষ, গণিত সব বিষয়ে চর্চা করেন, আমিও তেমন করতে চাই। জন্মতিথিতে আমায় এই উপহার কি আপনি দিতে পারবেন বাবা? এর চেয়ে শ্রেষ্ঠ উপহার আমার জীবনে আর হয় না। পিতার বিমুগ্ধ দৃষ্টি এবং জননীর ক্রোধানলে আরক্ত মুখের সামনে দিয়েই নিজের অন্তরের একান্ত গোপন ইচ্ছেটির কথা দুরু দুরু বক্ষে প্রকাশ করে কক্ষ ত্যাগ করে সখী সেনা। পিতার কাছে নিজের ইচ্ছে প্রকাশ করার প্রায় 4 দিন অতিবাহিত হল। মনে মনে এক প্রকার উদ্যম হারিয়েই ফেলেছে সখী সেনা। পিতাও কিছুদিন হলো তার সঙ্গে আর দেখা করতে আসেন না। কন্যার মনোবাঞ্ছা পূরণ করতে অপারগ বলেই কি তিনি মুখোমুখি হচ্ছেন না তার? এর মধ্যেই একদিন সঞ্জীবন এলো তার কাছে। আদরিণী ভগিনীর ইচ্ছের কথা শুনেছে সেও। আনমনে বসে থাকা সখী সেনার মাথায় হাত বুলিয়ে সে বলে, দেখ, তুই চাইলে আমার নিজের বিদ্যাভ্যাস আর অস্ত্রাভ্যাসের মাঝে মাঝে আমি গোপনে তোকে পড়াতে পারি। মানে আমার যতটুকু জ্ঞান আমি কিন্তু তোকে পুরোটা উজাড় করে দেব, অবশ্যই মাকে লুকিয়ে। দুঃখিত সখী সেনা মাথা নেড়ে জানায়, দয়ার দান আমি নেব না। বিদ্যাচর্চা করার জন্য কেন এত বাধার সম্মুখীন হতে হবে আমায়? সম্রাট অশোকের কন্যাও কিন্তু বিদুষী ছিলেন। আজ যদি তার পিতামাতা তাকে বাধা প্রদান করতেন, বৌদ্ধ ধর্মের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো না। ভগিনীর অকাট্য যুক্তির কাছে হেরে গিয়ে চলে যায় সঞ্জীবন। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই
সখী সেনার প্রিয় সখী মালঞ্চ এক প্রকার ছুটতে ছুটতে এসেই উপস্থিত হয় তার কাছে। হাঁপাতে হাঁপাতে সে বলে, শিগগির চলো রাজকুমারী, মহারাজ বিক্রমজিৎ তোমায় খুঁজছেন। সকালবেলা মহারাজা বিক্রমজিৎ রাজসভায় উপস্থিত থাকেন। বিভিন্ন পাত্র মিত্র অমাত্য বর্গের সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকেন। সম্প্রতি প্রতিবেশী রাজ্য অবন্তী নিয়ে বেশ কিছু অসন্তোষ দেখা গিয়েছে। তবে কি ফের যুদ্ধ ঘোষণা হলো? ভাবতে ভাবতেই সখী সেনা মালঞ্চর হাত ধরে উপস্থিত হয় সভায়। চিকের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে মালঞ্চ, আর পিতার পার্শ্বে এসে দাঁড়ায় সখী সেনা। আজকের সভায় উপস্থিত মানুষের সংখ্যা কিছু বেশি। মন্ত্রীগণ এবং অন্যান্য সদস্য ব্যতীত আরও কিছু মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। গেরুয়া চিবর পরিধান করা একজন বৌদ্ধ ভিক্ষু এবং আরও কয়েকজন তারই মতো কিশোর কিশোরীকে দেখতে পেল সে। জিজ্ঞাসু দৃষ্টিতে পিতার দিকে তাকাতেই তিনি সস্নেহে কন্যাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আমার সখীমা আমার কাছ থেকে উপহার চেয়েছে আর আমি তা দেব না? তা কখনো হয়? শুধু তোমার জন্য নয় মা, আমি বাকি আমত্তদের সন্তানের কথা ভেবে ঠিক করেছি একটি পাঠশালা প্রতিস্থাপন করব। আপাতত অস্থায়ীভাবে রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হোক তা। পরে ওই দক্ষিণের জায়গাটায় একটি বৌদ্ধ বিহার স্থাপন করব আমি। শুধু অমরাবতী নয়, দূর দূর থেকে ছাত্ররা এখানে অধ্যয়ন করতে আসবে। নালন্দা বিক্রমশিলা মহাবিহারের সাথে উচ্চারিত হবে এই মহাবিহারের নাম। উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই চোখ উপচে পড়ে রাজা বিক্রমজিতের। পিতার মুখের দিকে তাকিয়ে সখী সেনাও বলে ওঠে, শুধু ছাত্র নয় বাবা, ছাত্রীরাও অধ্যয়ন করবে এখানে। শিক্ষা সম্পূর্ণ হলে অধ্যক্ষা হিসেবে তারাও এখানে নিযুক্ত হতে পারেন। এমন উত্তম প্রস্তাব শুনে রাজসভায় রাজা বিক্রমজিৎ এবং রাজকন্যা সখী সেনার নামে জয়ধ্বনি দিয়ে ওঠেন সভা পারিষদরা। এত আনন্দের মধ্যে তারা খেয়াল করেন না একজোড়া চোখ ঝিকিয়ে উঠেই নিভে যায় তৎক্ষণাৎ। এই শোনো, তুমি প্রতিদিন পাঠের সময় আমার দিকে তাকিয়ে থাকো কেন বলো তো? পড়ায় মন দাও না কেন? মন তো তুমিও দাও না, নাহলে কেমন করে জানলে যে আমি তোমার দিকে তাকিয়ে থাকি? এমন অকাট্য যুক্তি শুনে কথার খেই হারিয়ে ফেলে সখী সেনা। কথা আর এগোনোর আগেই শিক্ষকের নির্দেশ নেমে আসে তাদের ওপর। কিন্তু সদ্য 14 বর্ষে উপনীত হওয়া এক কিশোরীর সঙ্গে 18 বর্ষীয় এক তরুণের 4 চোখের মিলন আটকাতে পারবে এমন নির্দেশ বিহারের কোনো অধ্যক্ষই আবিষ্কার করতে পারেননি। ক্রমে সখী সেনা এবং আহিমানিক্যের সখ্যতা 4 চোখের মিলন অতিক্রম করে দু একটি কথা এগিয়ে আসে। পাশাপাশি হাঁটতে হাঁটতে হাত ছুঁয়ে যায় হাতে, শরীরের মধ্যে চকিতে বয়ে যায় বিদ্যুৎ প্রবাহ। তুমি জানো আমি কে? প্রতিদিন যে পাঠশালায় আমার পাশে বসো, আমার সাথে ফেরো, সকলে জানলে কি হবে জানো? হ্যাঁ জানি বই কি। রাজকন্যা সখী সেনাকে চেনে না এমন প্রজা আছে নাকি অমরাবতীতে? সাথে এও জানি মন্ত্রীর দত্তক পুত্র হয়ে তোমার সঙ্গে নদী পারছি একই পাথরে বসে থাকার ধৃষ্টতা দেখানোর জন্য আমার কিরূপ শাস্তি হতে পারে। বিষণ্ণ হেসে একটি নুড়ি নিয়ে তা গঙ্গাবক্ষে ছুঁড়ে দেয় আহিমানিক্য। তার কথা শুনে বিচলিত হয়ে পড়ে সখী সেনা। আহিমানিক্যকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তার, নিছকই মজা করার উদ্দেশ্যে কথাগুলো বলেছিল। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাকে আঘাত করে যার পর নাই দুঃখিত হয়ে সখী সেনা বলে ওঠে, তোমায় আঘাত করার উদ্দেশ্য ছিল না আমার, আমি তো শুধু... না সখী সেনা, শুধু তুমি নও, আমার সঙ্গে কেউই বন্ধুত্ব করতে চায় না। আমি যে মন্ত্রীর দত্তক পুত্র, তাই তো আমার নিজের দাদা অজিমানিক্য আমায় ভাই বলে স্বীকার করে না।
কোনো অমাত্য পুত্র আমায় বন্ধু বলেনি, আর সাধারণ প্রজাদের সন্তানও আমায় কোনোদিন আপন করে নেয়নি। কিন্তু একমাত্র তুমি জানো তো, পাঠশালায় আমার সঙ্গে বন্ধুত্ব করেছ। এখন তুমি আমার আসল জায়গাটায়। পাশে রাখা বাঁশিটা হাতে নিয়ে উঠে পড়ে আহিমানিক্য, কিন্তু যেতে গিয়েও বাধা পায় সে। নিজের চাপাকলির মতো আঙুল দিয়ে সখী সেনা তখন জড়িয়ে ধরেছে তার হাত। রাজকুমারীর আহ্বানেই তার পাশে উপবেশন করে আহিমানিক্য। সামনে তাকিয়ে গঙ্গার রূপো জলা জলের দিকে তাকিয়ে সে বলে, আজ থেকে আমরা বন্ধু হলাম আহিমানিক্য। এখন তবে আমায় বাঁশি বাজিয়ে শোনাও। গ্রীষ্মের নির্জন এক দুপুরে নদীবক্ষকে সাক্ষী রেখে এইভাবেই এক রাজকন্যা এবং এক মন্ত্রীপুত্রের মধ্যে সখ্যতা ঘনীভূত হয়ে ওঠে। ক্রমে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। শুধু পাঠশালায় বা নদীর পাশে নয়, অন্দরমহলের বাগিচার কাছে নতুন যে বৌদ্ধ বিহার স্থাপিত হচ্ছে তার কাছেও তাদের দেখা যাচ্ছে আজকাল। চাইলেই সকল পাহারা এড়িয়ে একা হতে পারে না সখী সেনা, এবং সেই নিয়ে তার মনে ক্ষোভ জন্ম নেয়। সে যে রাজকন্যা, সর্বোপরি একজন নারী, এ কথা সে চেয়েও ভুলতে পারে না। একদিন তাই নির্মীয়মান বৌদ্ধ বিহারের শীতল জলকুণ্ডের কাছে বসে আক্ষেপের সুরে সখী সেনা বলে ওঠে, আহিমানিক্য, তোমার কাছে একটি আবদার আছে, আমি যা চাইব দেবে? আহিমানিক্য তখন সবুজ ঘাসের নরম গালিচায় শরীর পেতে মাথা রেখে দিয়েছিল সখী সেনার কোলে। ওই অবস্থাতেই সে বলে, আমার কাছে আবদার? কিন্তু আমার তো তোমায় দেওয়ার মতো কিছুই নেই সখী। এমনকি শিক্ষা সম্পূর্ণ হলে রাজদরবারে আমার কোনো পদ লাভও হবে না। কি চাও তুমি এমন একটা মানুষের কাছ থেকে? আমি তোমার কাছে এমন কিছু চাইব না যা তুমি দিতে অপারগ। সামনেই আমার জন্মতিথি। তুমি তুমি আমায় নিয়ে এই অমরাবতী ছাড়িয়ে দূরে কোথাও যেতে পারো। সখী সেনার বিষণ্ণ সুর শুনে উঠে বসে আহিমানিক্য। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে সখী? তোমার মন খারাপ? আমায় বলো। আমি হাঁপিয়ে উঠছি আহিমানিক্য। রাজবাড়ির ঘেরাটোপ থেকে মুক্তি লাভের জন্যই আমি পাঠশালায় আসতে চেয়েছিলাম, কিন্তু সর্বদা প্রহরীদের নজরবন্দি হয়ে থাকতে আমার ভালো লাগে না। সম্প্রতি দাদা আমার জন্য নতুন প্রহরার ব্যবস্থা করেছেন। সখী সেনার কথা শেষ হওয়ার আগেই একজন সেনাপতির বেশে সুসজ্জিত, কোমরের খাপে তরোয়াল আঁটা যুবক তার সম্মুখে এসে দাঁড়ায়। সখী সেনার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে এই অহেতুক আগমনে সে বিরক্ত। একবার মাত্র সখী সেনা এবং আহিমানিক্যের দিকে তাকিয়ে অজিমানিক্য বলে ওঠেন, চলুন রাজকুমারী, আপনার ফেরবার সময় হয়েছে। আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য শকট নিয়ে এসেছি, উঠে পড়ুন। রাজকুমারী উঠল না, কিন্তু এই স্থানে অপ্রত্যাশিতভাবে দাদাকে দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে উঠে পড়ল আহিমানিক্য। সম্প্রতি সে রাজকুমার সঞ্জীবনের প্রধান সহচর হিসাবে নিযুক্ত হয়েছে। তার সঙ্গে নগর পরিদর্শনে যাওয়া বা মৃগয়াতে যাওয়াই প্রধান কাজ তার। যদিও বৌদ্ধ ধর্মে দীক্ষিত সঞ্জীবন জঙ্গলে গিয়ে কোনো পশু শিকার করেন না, কিন্তু জঙ্গলের রূপ, রস, গন্ধ পুরোপুরিভাবে আস্বাদন করেই তার আনন্দ। এই সময় তাই রাজকুমারীর প্রহরার কাজে তাকে নিযুক্ত দেখে অবাকই হয়েছে সখী সেনা এবং আহিমানিক্য। আপনি শকট ফিরিয়ে নিয়ে যান অজিমানিক্য, আমি এখন ফিরব না। তা বললে কি হয় রাজকুমারী? সূর্যাস্তের সময় হয়ে এসেছে, আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ আছে, আপনি আসুন। স্মিত হেসে কথাগুলো বললেও অজিমানিক্যের কথায় একটা গূঢ় অভিসন্ধির আভাস পায় সখী সেনা। ভ্রু কুঞ্চিত করে সে অবাঙ্গে তাকিয়ে থাকে নবনিযুক্ত সেনাপতির দিকে। তার মুখের দিকে তাকিয়ে অন্তরের বিরাগ ঠিকই বুঝতে পারে আহিমানিক্য। সে বলে, দাদা তুমি চিন্তা করো না, আমি ঠিক সখী সেনাকে পৌঁছে দিয়ে আসব। ভাইয়ের মুখে রাজকুমারীর নাম শুনে
যুগপৎ বিস্মিত এবং ক্রুদ্ধ হল অজিমাণিক্য। সখী সেনার সঙ্গে আহিমাণিক্যের সখ্যতার কথা এখন রাজবাড়ির আনাচে কানাচের আলোচ্য বিষয়। সামান্য দত্তক পুত্রের এই স্পর্ধা ঠিক বিশ্বাস হয়নি তার। তাই সঞ্জীবনের থেকে এই দায়িত্ব সে নিজেই যেচে নিয়েছে। কিন্তু আজ দূর থেকে সে যা চাক্ষুষ করেছে তাতে একটা কথা সে বুঝতেই পেরেছে, যে রাজবাড়ির আনাচে কানাচে যে সম্ভাবনার কথা আলোচিত হয় প্রকৃতপক্ষে তার থেকে অনেকটাই এগিয়ে গেছে তারা। আহিমাণিক্যকে কোনোদিনই নিজের ভাই বলে স্বীকার করেনি সে। পিতামাতার তার প্রতি ভালোবাসা দেখে সর্বদাই তাকে ঈর্ষা করে এসেছে। সকলের সামনে তাকে বেজন্মা বলে অপমান করতেও সে ছাড়েনি। কতবার কত রকমভাবে সে সখী সেনার মন পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার দিকে ঘুরেও তাকায়নি সখী সেনা। যে সঙ্গলাভের জন্য কৈশোর লালায়িত ছিল অজিমাণিক্য, তা আজ নিজের ঈর্ষার পাত্রকে পেতে দেখে ক্রোধে অন্ধ হয়ে গেল সে। ইচ্ছে হলো তলোয়ারকে কোষ মুক্ত করে ধর থেকে মাথাটা আলাদা করে দেয় তার। আজ জীবনের মতো সখী সেনার কোলে মাথা রাখার ধৃষ্টতা থেকে মুক্তি দেয় তাকে, কিন্তু কার্যত তা করতে পারল না। রাজকুমারীর সামনে নিজের মনের গোপন ইচ্ছেকে প্রকাশ করল না সে। আহিমাণিক্যের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সকাল থেকে মা খাবার নিয়ে তোর জন্য অপেক্ষা করছেন, আর তুই এখানে বসে আছিস। সেই যে পাঠশালায় আসার আগে মাকে কটু কথা শুনিয়ে এলি, তারপর যে তার মনে কতটা আঘাত লাগলো সেটা মনে পড়ল না তোর? দাদার এমন অদ্ভুত অভিযোগ শুনে আহিমাণিক্য অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। মাতার সঙ্গে আজ সকালে তার নয়, দাদার মনোমালিন্য হয়েছিল। তাই দাদা বেরিয়ে যাওয়ার পর মা কাঁদছিল। সেই ঘটনা দাদা ওর উপর চাপিয়ে দিল কেন? আহিমাণিক্য বলে উঠল, কিন্তু দাদা। আর কোনো কথা বলিস না। তোর জন্য মা সারাদিন অভুক্ত রয়েছে। যা, ফিরে যা। আপনি আমার সাথে আসুন রাজকুমারী। ভাইকে আর একটিও কথা বলার সুযোগ না দিয়ে সখী সেনাকে নিয়ে শকটের দিকে ফিরে গেল অজিমাণিক্য। সে চলে যাবার সময় আহিমাণিক্য দেখলেন তার চোখে ফুটে উঠেছে দ্বিধা, বিস্ময় এবং সংশয়। ওহ, তুই এখানে বসে আছিস? ওই মিউজিয়ামের দাদা বললে ওদিকে আরো কিছু জিনিস দেখার আছে। চল চল। দাদার ডাকে আমি মুখ ঘুরিয়ে তাকালাম ওর দিকে। এতক্ষণ যেন আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম সখী সেনা আর আহিমাণিক্যের সখ্যতা। একটানা রোদের দিকে তাকিয়ে আমার চোখ জ্বালা করছিল। চোখের ওপর হাত রেখে বললাম, কোথায়? এখানে তেমন দেখার মতো কিছু আছে নাকি? আরে আছে আছে, তুই ওঠ না। কিছুটা মন পরিবর্তন করতেই আমি উঠে পড়লাম। মিউজিয়ামের দাদা আমাদের নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা গোলাকৃতি জলাধারের পাশে নিয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছে একসময় বেশ রাজকীয় সজ্জায় সজ্জিত থেকে এই বিহারটির শোভাবর্ধন করত এই জলাধার। শুরুর দিকে এর মাথার দিকে একটা বুদ্ধ মূর্তি ছিল হয়তো, তবে এখন তা ভগ্নপ্রায়। তবে এখনো কিন্তু সেখানে দুটো পদ্ম ফুল ফুটে রয়েছে। কয়েক বছর আগেও এখানে রঙিন মাছ রাখা ছিল, কিন্তু আস্তে আস্তে সব মরে গেল। গভর্নমেন্টও আর মাথা ঘামালো না দেখে আমি এখানে পদ্ম লাগিয়ে দিয়েছি। কি সুন্দর! সেই কত দিন আগের তৈরি, হ্যাঁ? অথচ এই ছোট্ট জায়গায় জল নিকাশির ব্যবস্থা কত উন্নত। হ্যাঁ, আর জানেন এই যে জল পাল্টানোর ব্যাপারটা, এটা কিন্তু পুরো নিজে থেকে হয়। নিজে থেকে হয় মানে? মানে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমার দিনে এর জল আস্তে আস্তে নেমে যায়, একেবারে শুকনো খটখটে হয়ে যায় জায়গাটা। তারপর আবার নিজে থেকেই পরিষ্কার টলটলে জলে ভরে ওঠে এই জলাধার। প্রথম দিন আমি দেখে তো ভয় পেয়ে গেছিলাম। পরে গভর্নমেন্টের লোক অনেক পরীক্ষা টরীক্ষা করে বলল যে নদীর সাথে নাকি সরাসরি যোগ আছে এই জায়গাটা। ভাবুন দেখি, তখনকার দিনে বিজ্ঞান কত উন্নত ছিল। আমি ভাবছিলাম, শুধু ভাবছিলাম না, ঘুরে ঘুরে দেখছিলাম, অনুভব করতে চাইছিলাম সখী সেনা আর আহিমাণিক্যকে। কৈশোরের ভালো লাগা আর মুগ্ধতা বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যায়,
কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়েছিল? রাজার কন্যা আর মন্ত্রীর দত্তক পুত্রের এই অসম প্রেম কি মেনে নিয়েছিল সকলে? এই যে এই পলাশ গাছটা দেখছেন, এখানে একটা ফলক পাওয়া গেছিল, সখী সেনার উদ্দেশ্যে রাখা একটা স্মৃতি ফলক। নিচে একজনের নাম লেখা ছিল, আহিমানিক্য। সখী সেনার উদ্দেশ্যে স্মৃতি ফলক তৈরি করিয়েছিল আহিমানিক্য? কেন? তবে কি ওদের মিলন হয়নি কখনো? নাকি বেশ কিছু সুখ স্মৃতি উদযাপন করবার পর আহিমানিক্যকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল সখী সেনা? কিন্তু কতদিন পর? ইতিহাস খুঁজেও ওদের কোনো উত্তরসূরির নাম তো আমি পাইনি। আজ নিয়ে তৃতীয় দিন হলো পাঠশালায় যাওয়া হচ্ছে না। নির্মীয়মান বৌদ্ধ বিহারের কাজও স্থগিত করে দেওয়া হয়েছে। মন্ত্রণা কক্ষে দফায় দফায় গোপন আলোচনা সভা বসছে। পরিস্থিতি যে ভালো নয় সেটা বুঝতে পারছে সখী সেনা, কিন্তু তাও তার মন মানছে না যে পাঠশালা বন্ধ মানে আহিমানিক্যের সঙ্গেও এই কদিন সাক্ষাৎ হয়নি। কবে যে সে রাজকুমারীর মনের অলিন্দে নিজের স্থায়ী বাসস্থান বানিয়ে নিয়েছে তা নিজেও বুঝতে পারেনি সে। রাজকুমারীর এই উচাটন অবস্থা সকলের চোখ এড়িয়ে গেলেও মালঞ্চর চোখকে ফাঁকি দিতে পারেন। পাঠশালায় যাওয়ার পর থেকেই যে তার রাজকুমারীর মধ্যে একটা পরিবর্তন এসেছে তা সে বুঝতে পেরেছে, কিন্তু নিদারুণ অভিমানে সে কথা ব্যক্ত করেনি সখী সেনার কাছে। ভেবেছে পাঠশালায় গিয়ে বিদ্যা লাভের ফলে কোনো বিদুষীকেই বোধহয় নিজের প্রিয় সখীর স্থান দান করেছে সখী সেনা। মালঞ্চকে তাই আর তার প্রয়োজন নেই। আহিমানিক্যের সঙ্গে তার সখ্যতার কথা জেনেও তাতে কান দেয়নি সে। কিন্তু গত 3 দিন ধরে রাজকুমারীর এই অস্থিরতা দেখে আর চুপ করে থাকতে পারল না সে। এগিয়ে গিয়ে তার কাঁধে আলতো করে হাত রাখল। চকিতে পেছন ফিরে মালঞ্চকে দেখতে পেয়ে সখী সেনা বলল, একটা কোকিল অনেকক্ষণ ধরে ওই আম্রকুঞ্জের ভিতর থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস তুই মালঞ্চ? হ্যাঁ পাচ্ছি তো, ও মিলনের জন্য নিজের সঙ্গীকে ডাকছে। তুমি ওকে খোঁজার চেষ্টা করছো নাকি রাজকুমারী? ওকে তাড়িয়ে দে, অসহ্য লাগছে ওর ডাক। ওর আকুল স্বরের ডাকে আমার মন উথাল পাথাল করছে মালঞ্চ। সখী সেনার ব্যাকুল স্বর শুনে অবাক হয় মালঞ্চ। তাকিয়ে দেখে রাজকুমারীর চোখে জল। অবাক হয়ে সে জিজ্ঞেস করে, তুমি তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? অমরাবতীর অবস্থা নিয়ে তুমি চিন্তিত জানি, কিন্তু মহারাজা আছেন, রাজকুমার আছেন, অবন্তীর সাথে এই ঠান্ডা লড়াই শীঘ্রই শেষ হয়ে যাবে। 2 রাজ্য আবার আগের মতো শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। না না না, আমি রাজ্যের পরিস্থিতি নিয়ে চিন্তিত নই, আমি আহিমানিক্যকে নিয়ে চিন্তিত। সেদিনের পর থেকে তার সাথে আমার দেখা হয়নি, আমার বড় কষ্ট হচ্ছে মালঞ্চ। তুই তুই তার সাথে আমার দেখা করিয়ে দিতে পারিস মালঞ্চ? আমি? অবাক হয় সে, সাথে এও বুঝতে পারে যে লোক মুখে শুনে যে বিষয়কে সে আসলে রটনা বলে ভেবেছিল তা আদতে সত্যি ঘটনা। কিন্তু এখন তো পথে বেরোনো নিষেধ আছে। অবন্তী রাজ্যের সঙ্গে এই ঠান্ডা লড়াই মিটে শান্তিপূর্ণ চুক্তি যতদিন না হচ্ছে ততদিন পথে বেরোতে নিষেধ করেছেন রাজকুমার সঞ্জীবন। সখী সেনার 2 চোখ বেয়ে জলের ধারা নেমে আসে। তাকে কিছুক্ষণ একলা সময় কাটাতে দিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে মালঞ্চ। অবন্তী রাজ্যের সঙ্গে অমরাবতীর এই বিবাদ আজ নতুন নয়। ভূতপূর্ব রাজা অর্থাৎ বিক্রমজিতের পিতা সেই রাজ্যের কন্যাকে নিজের বধূমাতা করে এনে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেছিল। 1 বছর আগে রানী সংঘমিত্রার পিতৃবিয়োগ হয়েছে। তিনি ছিলেন পিতার একমাত্র কন্যা। এখন তাই সিংহাসনে আসীন হয়েছেন তার ক্ষুল্লতাত উদয় প্রতাপ। রাজ্যের শাসনভার নিজের স্কন্ধে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এক এক করে যত ব্যবসায়িক চুক্তি হয়েছিল সেগুলোকে ভঙ্গ করতে শুরু করেন। অমরাবতীর বন্দর থেকে যেসব নৌকা পারস্যের দিকে যাত্রা করে তাদের অবধারিতভাবে ছুঁয়ে যেতে হয় অবন্তীর বন্দর ঘাট।
পুরাতন রাজা নিয়ম করেছিলেন যে অমরাবতীর কোনো ব্যবসায়ী নৌকার থেকে অবন্তীর বন্দর ব্যবহার করার কোনো শুল্ক নেওয়া হবে না। এতদিন অবধি সেই নিয়মই চলে এসেছিল, কিন্তু গত বৎসরে হঠাৎই দুটি ব্যবসায়ী নৌকাকে আটক করে শুল্ক চাওয়া হয়। অমরাবতীর সেই বণিক বচসায় জড়িয়ে পড়েন। অবশেষে বিদ্বেষ এড়াতে রাজা বিক্রমজিৎ শুল্ক দেওয়ার ব্যাপারে রাজি হন শুধুমাত্র স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। কিন্তু ভগ্নিপতির এই নম্র ব্যবহার সহ্য হয় না উদয় প্রতাপের। ক্রমশ শুল্ক বৃদ্ধি করতে করতে তা আকাশ ছুঁয়ে ফেলল। বেশ কয়েক মাস হলো এখন আর শুল্কের বিনিময়েও বন্দরঘাট ব্যবহার করতে দিচ্ছে না অবন্তীরাজ। বাধ্য হয়ে অন্য ঘুরপথ ব্যবহার করা শুরু করলেন অমরাবতীর বণিকরা। মাস তিনেক আগে দুটি ময়ূরপঙ্খী জাহাজ শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় অমরাবতী থেকে, কিন্তু মাঝপথেই জাহাজ দুটির সলিল সমাধি ঘটে। একটি প্রাণও বেঁচে ফিরতে পারেনি স্বভূমিতে। ঠিক যেখানে জাহাজ দুটি ডুবে যায় সেখান থেকে অবন্তীর বন্দরঘাটের কৌণিক দূরত্ব ছিল কয়েক কিলোমিটার। বন্দরঘাটের কোনো প্রহরী সেই মর্মান্তিক ঘটনা দেখতে পায়নি, সেটা বিশ্বাসযোগ্য নয়। অবন্তী রাজের এই নিষ্ঠুরতা ক্রমশই অসহ্য হয়ে উঠছে। এতদিন রানী সংঘমিত্রার মুখের দিকে চেয়ে চুপ করে ছিলেন বিক্রমজিৎ, কিন্তু বর্তমানে অবন্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বয়ং সংঘমিত্রা। তাই রাজবাড়ির সকল সদস্যের পথে বেরোনোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। গোপনে মন্ত্রণা চলছে অহরহ। পাঠশালা বন্ধ, আর এত কিছু জানার পরেও সখী সেনার মন কিন্তু উচাটন হয়েই রয়েছে। আহিমানিক্যের অদর্শন তার কাছে রাজ্যের সুরক্ষার চেয়েও বড় হয়ে উঠেছে। পাঠশালার পাশে এক প্রান্তে একটা কুঁড়ে ঘর। রাত আন্দাজ 2 প্রহরে খুলে গেল তার নড়বড়ে দরজা। একটি স্বল্প আলোর প্রদীপ নিয়ে বাইরে বেরিয়ে এলেন পাঠশালার একমাত্র শিক্ষক শ্রী ভৃগু। মাটির ছোট্ট ঘরখানিতে আরেকটি প্রদীপ জ্বলছে টিমটিম করে। তার সামনেই খোলা একটি পুঁথি। বুঝতে অসুবিধা হয় না যে আচার্য সেখানিতেই মনোনিবেশ করেছিলেন। ঘরে আসবাব বলতে তেমন কিছু নেই। একপাশে একখানা ত্রিশের শয্যা পাতা, তার পাশেই ঠান্ডা জলের একটি পাত্র, অন্য পাশে একটি ছোট্ট কাঠের বেদির ওপর বোঝাই করা কিছু পুঁথি, দেওয়ালের একটি আংটায় ঝোলানো 2টি চিবর এবং 2-1টি তৈজস। এই ঘরটি শ্রী ভৃগুর জন্য অস্থায়ীভাবে মানিয়ে দেওয়া হয়েছে। রাজা বিক্রমজিৎ তাকে আশ্বাস দিয়েছেন যে মহাবিহার তৈরি হয়ে গেলে সেখানকার মহাধ্যক্ষ হিসাবে তাকে নিযুক্ত করা হবে। তার জন্য পৃথক ঘরের ব্যবস্থাও করে দেওয়া হবে। কিন্তু সদা বিনয়ী সেই মানুষটি সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে বলেছেন, আমার এত কিছু লাগবে না মহারাজ। মহাবিহার তৈরি হলে সেখানকার পুস্তকাগারে আমি যেন যে কোনো সময় নির্বিশেষে আমার অধ্যয়ন চালিয়ে যেতে পারি, সেইটুকু অনুমতি দেবেন। নির্লোভ এই মানুষটির এতটুকু চাহিদা মেনে নেবেন না এমন নিষ্ঠুর রাজা বিক্রমজিৎ নন। এই মানুষটার জ্ঞানের পরিধি দেখে তিনি সত্যি অবাক হয়ে যান। পাঠশালার সময়ের পরে তাই কচ্ছিত রাজা বিক্রমজিৎকেও দেখা যায় এই সমুদ্র সমান জ্ঞান থেকে কিঞ্চিত বাড়ি সিঞ্চনের উদ্দেশ্যে এই কুঁড়েতে আসতে। সেই সময়টুকু প্রথম প্রথম তিনি খুবই সংকুচিত হয়ে থাকতেন। ক্রমে তার জড়তা এখন কেটেছে। অবন্তী থেকে তিনি যখন এই রাজ্যে সাহায্য প্রার্থী হয়ে এসেছিলেন তখনও তার মধ্যে নিশ্চয়তা ছিল না যে তিনি এখানে কতটা গ্রহণযোগ্যতা পাবেন। কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্যতে
এই নীতিকে সত্য প্রমাণ করেই তিনি এখানে যোগ্য সম্মান পেয়েছেন এবং যে উদ্দেশ্যে তিনি এই অমরাবতী রাজ্যে এসেছেন তা কিঞ্চিত সফলও হয়েছে। কিন্তু এত রাত্রে তিনি নিজের বাসস্থান ছেড়ে কোথায় যাচ্ছেন? না, শ্রী ভৃগু কোথাও যাচ্ছেন না, বরং তার কাছে একজন আগন্তুক এসেছেন। এই বসন্তের মনোরম পরিবেশেও তার গায়ে একটি শাল জড়ানো। এদিক ওদিক তাকিয়ে তিনি হাতে একটা হ্যাঁচকা টান দিয়ে আগন্তুককে টেনে তুলে আনলেন দাওয়ায়। একটি তক্ষক আচমকা কোথাও যেন ডেকে উঠতেই ভয়ে চমকে উঠল আগন্তুক। তড়িঘড়ি তারা কুঁড়েতে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কি সংবাদ এনেছ ওদিকের? আচার্যের সতর্ক কণ্ঠস্বর শুনে একটি তালপাতায় লেখা কিছু তথ্য শালের ভিতর থেকে বের করে তার হাতে দিল আগন্তুক। প্রদীপের স্বল্প আলোয় সেটা পাঠ করতে করতে ভ্রু কুঞ্চিত হয়ে উঠল শ্রী ভৃগুর। দ্রুত হস্তে তিনি সেই পাতাখানি প্রদীপের শিখার মধ্যে মেলে ধরলেন। আগন্তুক স্পষ্ট বুঝতে পারল যে কোনো প্রমাণ রাখতে চান না তিনি। কিন্তু কি এমন লেখা ছিল ওই তালপাতায় যার জন্য এত সতর্কতা? আগন্তুক জিজ্ঞেস করল, ওতে কি লেখা ছিল আচার্যদেব? আপনার স্ত্রী কন্যা সবাই সুরক্ষিত আছে তো? প্রশ্ন শুনে শ্রী ভৃগুর মুখে একটা গাঢ় ছায়া নেমে আসে। তা দেখে আগন্তুক দমে গেলেও আবার প্রশ্ন করে, আপনি কেন অমরাবতীর সাহায্য নিচ্ছেন না? আমাদের রাজা প্রজাবৎসল, পরোপকারী। আপনার সমস্যার কথা শুনলে তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে, আপনি সংকোচ বোধ করলে আমি গিয়ে না হয় রাজার সঙ্গে। তুমি এখন আসতে পারো, পরে প্রয়োজন হলে আবার ডাকবো তোমায়। কিন্তু আচার্যদেব। আহিমানিক্য, তুমি এখন আসতে পারো। এই নিয়ে তুমি রাজা বিক্রমজিতের কাছে কোনো দরবার করবে না, এই আমার আদেশ। এখন এসো। গুরুর আদেশ অলঙ্ঘনীয়, তাই আহিমানিক্য সেই আদেশ অগ্রাহ্য করতে পারে না। শ্রী ভৃগুর কুঁড়ে ঘর ছেড়ে পথে নেমে আসে সে। আকাশে গোল থালার মতো একটা চাঁদ উঠেছে। রাজবাড়ির পেছনে মাঝে মাঝে সেটা লুকিয়ে গিয়ে লুকোচুরি খেলছে তার সঙ্গে। ওই দিকেই কোথায় যেন থাকে সখীসেনা। সেও কি এখন জেগে পূর্ণিমার চাঁদ দেখছে? মনে করছে আহিমানিক্যের কথা। নির্জন পথ ধরে নিজের গৃহর দিকে হাঁটতে হাঁটতে সখীসেনার কথা ভাবতে থাকে আহিমানিক্য। দিন তিনেক আগে আচার্য শ্রী ভৃগুকে তার কাছে আসতে দেখে যার পর নাই অবাক হয়েছিল সে। অদ্ভুত এক আবদার করেছিলেন তিনি। অবন্তীতে তিনি তার স্ত্রী এবং কন্যাকে রেখে অমরাবতীতে এসেছেন। সেখানেও তিনি শিক্ষকতাই করতেন। কিন্তু একদিন তার বিরুদ্ধে একটি গণিত শাস্ত্রের পুঁথি চুরির অভিযোগ আনা হয়। এই অভিযোগকে মিথ্যে বললেও কেউ তাকে বিশ্বাস করে না। তার গৃহে তল্লাশি করা হয় এবং পরিবার সহ তাকে যথেচ্ছ অপমান করা হয়। তার গৃহ সন্ধান করেও যখন সেই হারানো পুঁথি উদ্ধার হয় না, তখন তাকে গাধার পিঠে বসিয়ে রাজ্যের সীমান্তে ছেড়ে আসা হয়। পেছনে রয়ে যায় তার স্ত্রী কন্যা সহ পুরো পরিবার। অবাক হয়ে আহিমানিক্য জিজ্ঞেস করেছিল, আপনার এত অপমান সত্ত্বেও আপনার পরিবার ওখানে কেন রয়েছে? মহারাজকে জানিয়ে এবার ওদের এখানে আনিয়ে নিন, তিনি সকলের ব্যবস্থা করে দেবেন, আমি কথা দিচ্ছি। বিষণ্ণ হেসে শ্রী ভৃগু বলেছিলেন, আমি যদি ওদের ওখান থেকে নিয়ে আসি তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওই পুঁথি আমি চুরি করেছি। অবন্তীরাজ উদয় প্রতাপের এমনিতেই কুনজর রয়েছে অমরাবতীর উপরে। হয়তো তিনি এই ঘটনাকে উপলক্ষ করে বলে বসলেন, অমরাবতীর রাজাই আমাকে দিয়ে ওই পুঁথি চুরি করিয়েছিলেন। এই কারণকে কেন্দ্র করে তিনি যুদ্ধ ঘোষণাও করতে পারেন। রাজা বিক্রমজিতের স্থান আমার কাছে তথাগতর পরেই, তাকে আমি বিড়ম্বনায় পড়তে দিতে পারি না। কিন্তু তাহলে আপনি কি করবেন? নিজেকে নির্দোষ কিভাবে প্রমাণ করবেন? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আহিমানিক্য। ওখানকার শিক্ষা কেন্দ্রে একজন নতুন আচার্য এসেছেন। প্রতি ক্ষেত্রে আমায় পর্যুদস্ত করতে চাইতো সে। আমার সন্দেহ, না, আমার স্থির বিশ্বাস এই হীন কাজ তাঁরই।
আমার জামাতাকে গোপনে তার উপর নজর রাখতে বলেছি। প্রয়োজনীয় কিছু নির্দেশ আমরা তালপাতার পত্রে আদান প্রদান করি। তুমি আমাকে সাহায্য করবে না আহিমানিক্য? দ্বিধায় পড়ে গিয়েছিল আহিমানিক্য। শিক্ষকের এই বিপদে তার পাশে থাকাই একজন প্রকৃত শিক্ষার্থীর ধর্ম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোপন পত্র নিয়ে অবন্তী যাওয়া মানে তো সরাসরি প্রাণের ঝুঁকি নেওয়া। সৈন্যরা বিন্দুমাত্র সন্দেহ করলে তাকে যুক্তি দেওয়ার সুযোগ না দিয়েই তীরের ফলায় বিদ্ধ করবে তাকে। নিজের এই আশঙ্কার কথা শ্রী ভৃগুকে জানিয়েছিল আহিমানিক্য। উত্তরে তিনি অবন্তী যাওয়ার একটা গোপন পথের নির্দেশ দিয়েছিলেন। অমরাবতীর দক্ষিণে বেশ গভীর একটা অরণ্য আছে। মূলত সেটাকেই অবন্তী এবং অমরাবতীর সীমানা হিসাবে ধরা যেতে পারে। সাধারণত সেই জঙ্গলে হিংস্র বন্য প্রাণীর ভয়ে কেউ যাতায়াত করে না। আজ যখন শ্রী ভৃগু পাহারাদারদের চোখ এড়িয়ে ওই পথে যেতে বলেছিল, তখন ভয়েই বুক কেঁপে উঠেছিল তার। কিন্তু তাকে আশ্বস্ত করে শ্রী ভৃগু বলেছিলেন, ভয় নেই, জঙ্গলের দক্ষিণ পশ্চিম দিক বরাবর সোজা হাঁটলেই তুমি একটি ঝর্ণা দেখতে পাবে। সেই ঝর্ণাকে বাম দিকে রেখে সোজা হাঁটলেই একজনকে দেখতে পাবে দাঁড়িয়ে আছে। সে আমার জামাতা। সে যা দেবে তা এনে তুমি আমার হাতে দিও। ঠিক আছে, কিন্তু সে আমাকে চিনলে কি করে? দেখা হলে তাকে বলো গণিত শাস্ত্রের পুঁথি, বুঝেছ? সেই মতোই আজ গভীর অরণ্যে দুরু দুরু বক্ষ নিয়ে প্রবেশ করেছিল আহিমানিক্য। নিয়ে এসেছিল একটা তালপাতায় লেখা চিঠি, যা একবার পড়েই পুড়িয়ে ফেলেছেন শ্রী ভৃগু। শিক্ষকের জন্য একটা খারাপ লাগা জাঁকিয়ে বসেছে তার মনে। একজন সৎ বিদ্বান মানুষের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন কি করে অবন্তীরাজ? ন্যূনতম মানবিকতা বা বিবেক বোধ নেই তার মনে? অজিমানিক্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই রাজপ্রাসাদেই রাত কাটায় সে। আর বাবা তো প্রায়ই বাড়ি ফেরেন না। গৃহে তার জন্য খাবার আগলে অপেক্ষা করে থাকেন মা। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। এমত অবস্থায় তাকে একা ফেলে বাইরে থাকতে অপরাধ বোধে ভোগে আহিমানিক্য। দ্রুত পা চালায় সে গৃহের উদ্দেশ্যে। কে যায়? নির্জন রাতে প্রহরীর বাঁচখাই গলার স্বরে নিজের চিন্তা থেকে জেগে ওঠে আহিমানিক্য। কখন যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়েছে তার সামনে প্রহরীটা। হাতে ধরা প্রদীপটা মুখের সামনে উঁচু করে ধরে সে জিজ্ঞেস করে, এত রাতে কোথা থেকে ফিরছো? ফাঁপড়ে পড়ে যায় সে। সঙ্গত কারণেই শ্রী ভৃগুর নামোচ্চারণ উচিত মনে করে না সে। তাই ইতস্তত করে বলে, মানে এই একটু হাওয়া সেবন করতে গেছিলাম আর কি। হাওয়া সেবন করতে? বটে, হাওয়া সেবন করতে নিজের গৃহ থেকে এত দূরে চলে এলে তুমি? আমায় কি তুমি উজুবুক ঠাউরেছ? প্রহরীর প্রশ্নের মুখে থতমত খেয়ে যায় আহিমানিক্য। ঠিক কিভাবে প্রহরীর বিশ্বাস অর্জন করা যায় তাই সে ভাবছে। ঠিক তখনই একটা চেনা কণ্ঠস্বর তাকে দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করে। অজিমানিক্য, তার দাদার স্বর। কি হয়েছে প্রহরী? এখানে এত বাকবিতণ্ডা কিসের? প্রহরীকে কিছু বলতে হয় না। তার আগেই হাতের লণ্ঠন উঁচিয়ে তাকে দেখে চমকে গিয়ে অজিমানিক্য বলেন, তুই তুই এখানে কি করছিস? এত রাতে কোথায় গিয়েছিলি? আমি দাদা আসলে একটু আচার্যর কাছে গিয়েছিলাম দাদা। মিথ্যে কথা বলার জন্য একটা গ্লানি থাকলেও সেটাকে কাটিয়ে ওঠে সে। অজিমানিক্য বলেন, এত রাতে আচার্যের কাছে কেন? ওই ওনার শরীরটা একটু অসুস্থ তো, তাই একটু দেখতে গিয়েছিলাম আর কি। শরীর খারাপ? তা সে কথা তুই জানলি কি করে? পাঠশালা তো আজ 3 দিন ধরে বন্ধ। সত্যি কথা বলাহি, তুই গোপনে রাজকুমারের সাথে দেখা করতে গিয়েছিলি না? মনের মধ্যে এই সন্দেহের উদ্রেক হতেই ভাইয়ের হাত চেপে ধরে তাকে প্রহরীদের থেকে দূরে নিয়ে গেল অজিমানিক্য।
আচমকা দাদার ব্যবহারের এই পরিবর্তনে হক চকিয়ে গেল আহিমানিক্য। সে কোনো রকমে বলল, এসব কি বলছো তুমি দাদা? রাজকুমারী থাকেন অন্দরমহলে, সেখানে কি বাইরের লোক যেতে পারে? আর আমি কেমন করেই বা জানবো যে অন্দরমহলের কোন অংশে তিনি থাকেন? দাঁতে দাঁত চেপে অজিমানিক্য বললেন, সত্যি বলছিস তুই? তুমি আমার কথাও বিশ্বাস করছো? আমি তো তোমার ভাই। চুপ কর, কোনো বেজন্মা আমার ভাই নয়। হঠাৎ করেই হাতটা ছেড়ে দিয়ে একটা ধাক্কা মারে সে আহিমানিক্যকে। ধাক্কাটা সামলাতে না পেরে পথের ওপরেই পড়ে যায় সে। ডান হাতের কনুইয়ের কাছটা খানিক ছড়ে যায়। চোখে জল চলে আসে আহিমানিক্যর। না, পড়ে যাওয়ার কষ্টে নয়, তার জন্মবৃত্তান্তটা আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য। পোশাক থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় আহিমানিক্য। ধীর পায়ে মাথা নিচু করে হাঁটতে থাকে সে। তার গমন পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অজিমানিক্য। তারপর সে প্রহরীদের কিছু নির্দেশ দেয়। তারপর কোষবদ্ধ তরোয়ালখানা শক্ত করে ধরে হাঁটা দেয় রাজপ্রাসাদের দিকে। সেদিনের মতো পাঠ্যাভ্যাস শেষ করে হাত মুখ প্রক্ষালন করবার জন্য বাইরে বেরিয়ে আসেন শ্রী ভৃগু। দূর থেকেই দ্রুত পদক্ষেপে একটি মানুষকে এদিকেই এগিয়ে আসতে দেখে বুক কেঁপে ওঠে তার। মুখ প্রক্ষালন বন্ধ করে সেদিকেই তাকিয়ে থাকেন তিনি। মনুষ্য মূর্তি কাছে আসতেই তিনি দেখেন সেটা অজিমানিক্য। তাকে দেখতে পেয়ে শ্রী ভৃগু জিজ্ঞেস করেন, তুমি এত রাত্রে এখানে কি করছো আজিমানিক্য? আগাছা উৎপাটন করছি আচার্যদেব। অমরাবতী ক্রমেই জঙ্গলে পরিণত হচ্ছে যে আগাছা উৎপাটন করছি। শুনছিলে অথ অমরাবতী কথা বড় গল্পের প্রথম পর্ব। রচনা অঙ্কিতা সরকার। গল্প পাঠে ছিলাম আমি অনুভব এবং রণদীপ। অজিমানিক্যর চরিত্রে ছিল ইভান। প্রহরীদের চরিত্রে যথাক্রমে ছিল সমাপন ও লিও। দাদার চরিত্রে ছিল অর্ণব। রানী সংঘমিত্রার চরিত্রে ছিল শিপ্রা। সখী সেনার ভূমিকায় ছিল বর্ণিশা। রাজা বিক্রমজিতের চরিত্রে ছিল প্রদীপ্ত। কুমার সঞ্জীবনের চরিত্রে ছিল রণদীপ। মালঞ্চর ভূমিকায় ছিল স্মিতা। আহিমানিক্য ও গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি অনুভব। মিউজিয়ামের গাইড ও রাজা উদয় প্রতাপের চরিত্রে ছিল কৌশিক। শ্রীভৃগুর চরিত্রে ছিল ইন্দ্রনীল ও গোলকের চরিত্রে ছিল লিও। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স। নির্দেশনায় ছিল স্মিতা। বিশেষ সহযোগিতায় ছিল লিও। পোস্টার ডিজাইনিং সুশ্রী। পরবর্তী পর্বটি এক্ষুনি শুনতে চলে যাও আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে। সেখানে কিন্তু অলরেডি সেটা রিলিজ করে গেছে, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এই গল্পের পরবর্তী পর্বের লিঙ্ক। সেই লিঙ্ক ক্লিক করেও শুনতে পারো দ্বিতীয় পর্বটা। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে নিশ্চয়ই জানো। ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? কারণ আমরা অনেক বড় বড় অ্যানাউন্সমেন্টস নিয়ে আসছি তোমাদের জন্য, সেগুলোর আপডেটস তো রাখতে হবে নাকি। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক। সব জায়গায় ফলো করতে আমাদের ভুলো না।